আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 29 ডিসেম্বর, 13 পৌষ সোমবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: 26-এ সরকার কংগ্রেসের, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। জাটিঙ্গায় সড়কে বাঁক নিতে গিয়ে এল্টোর উপর কন্টেইনার গাড়ি, বরাত জুড়ে রক্ষা পেলেন 4 আরোহী। ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে নীরব প্রশাসন। পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচালে মিলবে 25,000 টাকা। গুড সামারিটান প্রকল্পের ঘোষণা কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারির। 30 ঘন্টা একের পর এক কম্পন, কচ্ছ জুড়ে একসঙ্গে জেগে উঠল 3 ফল্ট লাইন। বড় ভূমিকম্পের আশঙ্কায় আতঙ্কে ভূবিজ্ঞানীরা। আজ অমিত শাহের হাতে উদ্বোধন জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ। কাশ্মীরকে অশান্ত করার বৃহত্তর ব্লুপ্রিন্ট, গৃহবন্দী মেহবুবা সহ একাধিক নেতা। দীর্ঘদিনের আন্দোলনের চাপে অবশেষে রেশন ডিলারদের কমিশন বাড়াতে সম্মতি দিল কেন্দ্র সরকার। এবং সর্বশেষ খবরটি হল, সোনাপুরের হাতিমুড়ায় চোর সন্দেহে পিটিয়ে খুন, আটক 7। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে কাস্ট সেন্সাস অর্থাৎ বর্ণগত জনগণনা চালানোর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। রবিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তেজপুরে এক বিশাল সমাবেশে ভাষণ দিচ্ছিলেন গৌরব গগৈ। তিনি বিজেপির কঠোর সমালোচনা করে আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, বিজেপি যতই আস্ফালন করুক না কেন, 2026 সালের নির্বাচনে কংগ্রেস দলই ক্ষমতায় আসবে আসামে। এদিকে কংগ্রেসের 141তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গগৈর নেতৃত্বে একটি র্যালি তেজপুরের রাজীব ভবন থেকে শুরু হয়ে 6 কিলোমিটার পথ অতিক্রম করে জয়মতী মাঠে শেষ হয়। 5 সহস্রাধিক কংগ্রেস নেতা কর্মী এই র্যালিটিতে যোগ দেন। তারা কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিয়ে মিছিলে সকলের সঙ্গে পা মেলান। অন্যদিকে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্যান্য সিনিয়র নেতারা দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইন্দিরা ভবনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন। এই উপলক্ষে খাড়গে বলেন যে ভারতীয় জাতীয় কংগ্রেস সর্বদা ভারতের জনগণের কল্যাণ, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য কাজ করে আসছে। রাহুল গান্ধীও প্রতিষ্ঠা দিবসে দেশ জুড়ে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং সংবিধান রক্ষার প্রতি দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পরবর্তী খবর, জাটিঙ্গায় সড়কে বাঁক নিতে গিয়ে অল্টোর উপর কন্টেইনার গাড়ি, বরাত জুড়ে রক্ষা পেলেন 4 আরোহী। ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে নীরব প্রশাসন। জাটিঙ্গায় বরাত জুড়ে বাঁচলেন 4 আরোহী। এক বিশাল কন্টেইনার গাড়ি জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে একটি এল্টোর উপর উল্টে পড়ে। অল্টোতে তখন চালক সহ 4 আরোহী ছিলেন, কিন্তু তাদের বড় ধরনের কিছুই হয়নি, সামান্য আঘাত লেগেছে। রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে জাটিঙ্গার কাছে NH-54 জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ার মধ্যে জাতীয় সড়কের এথনিক ভিলেজের সামনে। কারো গুরুতর কিছু না হলেও এদিন যারাই দুর্ঘটনাস্থল দিয়ে পারাপার হয়েছেন এমন দৃশ্য দেখে তারা আটকে উঠেছেন। কারণ এল্টোটি এমনভাবে মুচড়ে ছিল যে গাড়ির ভেতর থেকে কিভাবে 4 আরোহী অক্ষত অবস্থায় বের হয়েছেন সেটা ভেবেই গায়ে কাটা দিচ্ছে অন্যদের। উল্লেখ্য, জাটিঙ্গা হারাঙ্গা যাও সিঙ্গুল লেনের পুরনো রাস্তা যানবাহন চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের কোনো নামগন্ধ নেই। ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ক্রুইজার সহ অন্যান্য যানবাহন। পরবর্তী খবর, পথ দুর্ঘটনায় প্রাণ বাঁচালে মিলবে 25,000 টাকা। গুড সামারিটান প্রকল্পের ঘোষণা নীতিন গাডকারির। জাতীয় সড়কে দুর্ঘটনায় আহতকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিলে এবার মিলবে নগদ পুরস্কার। এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তার কথায়, জাতীয় সড়কে হওয়া দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে
উদ্ধারকারী ব্যক্তিকে 25,000 টাকা দেওয়া হবে। উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সাম্প্রতিক এক সমীক্ষায় ধরা পড়েছে ভয়াবহ ছবি। জানা গেছে, দেশে প্রতি বছর জাতীয় সড়কে গড়ে প্রায় 5 লক্ষ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারান প্রায় 1,80,000 মানুষ। এর মধ্যে অন্তত 50,000 আহত, সময় মতো হাসপাতালে পৌঁছতে না পারায় মারা যান। আইনি ঝামেলা বা পুলিশি হয়রানির আশঙ্কায় বহু মানুষ দুর্ঘটনাস্থলে দাঁড়িয়েও সাহায্য করতে পিছিয়ে যান, এমনটাই উঠে এসেছে সমীক্ষায় আরও জানানো হয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে প্রায় 60% 18 থেকে 34 বছর বয়সী। বিশেষজ্ঞদের মতে, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া গেলে প্রতি বছর অন্তত 50,000 মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। এই বাস্তবতা মাথায় রেখেই গুড সামারিটানদের উৎসাহিত করতে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারি সূত্রে জানা গিয়েছে, নগদ পুরস্কারের পাশাপাশি উদ্ধারকারীদের সাহসী উদ্যোগের কথা সরকারিভাবে প্রচার করা হবে। আহত ব্যক্তির জন্য প্রথম 7 দিনের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে এবং হাসপাতালকে চিকিৎসা খরচ বাবদ সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে। খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্তকে হাসপাতালে পৌঁছে দেওয়া কোনো ব্যক্তিকে যেন পুলিশি হেনস্থার শিকার হতে না হয়, তা রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হবে। নতুন বছরের শুরুতেই এই বিষয় নিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে। জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ রক্ষা নিশ্চিত করতে নাগরিক সচেতনতা বাড়ানোই এখন কেন্দ্রের মূল লক্ষ্য। এই প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে দেশের সব সাংসদের কাছে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানাতে চলেছে সড়ক পরিবহন মন্ত্রক। সরকারের আশা, এই উদ্যোগের ফলে আরও বেশি মানুষ এগিয়ে আসবেন এবং অজস্র প্রাণ রক্ষা করা সম্ভব হবে। পরবর্তী খবর, আজ অমিত শাহের হাতে উদ্বোধন জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ। অপেক্ষা আর কয়েক ঘন্টার, আজ গুয়াহাটিতে উন্মোচন হচ্ছে অত্যাধুনিক জ্যোতি বিষ্ণু প্রেক্ষাগৃহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই প্রেক্ষাগৃহ উন্মোচন করবেন। রবিবার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্প পরিদর্শন করে বিস্তারিত তথ্য ফেসবুকে লাইভে তুলে ধরেন। তিনি বলেন, আসামের সাংস্কৃতিক নবজাগরণে আমরা রূপকুঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার বিশাল অবদান ভুলতে পারব না। গুয়াহাটির মধ্যখানে কৃষি বিভাগের অফিসের কাছে রূপকুঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভাকে সম্মান জানিয়ে রাজ্য সরকার 5,000 আসন বিশিষ্ট এক সুন্দর কলা মন্দির নির্মাণ করেছে। আজ বিকেল 4টায় এর শুভ উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রকল্প আমাদের বহুদিনের অভাব পূরণ করবে। উত্তর পূর্বের মধ্যে এটাই সবচেয়ে বড় প্রেক্ষাগৃহ হচ্ছে। মুখ্যমন্ত্রীর মতে এই প্রেক্ষাগৃহের বাইরে পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। মাল্টি স্টোরিড পার্কিংয়ে 450 গাড়ি রাখা যাবে। এই প্রেক্ষাগৃহের বাইরে 9,000 বর্গফুটের একটি বাগিচা রয়েছে। সেখানে মিউজিক্যাল ফাউন্টেন, ফুড কোর্ট থাকবে। মিউজিক্যাল ফাউন্টেইনে লাগাতার জ্যোতিপ্রসাদ ও বিষ্ণু রাভার গান বাজতে থাকবে। 4টি ফুড কোর্ট থাকবে। প্রেক্ষাগৃহে কোনো অনুষ্ঠান না থাকলে জনগণ এই কালী মন্দিরের অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া প্রেক্ষাগৃহের দুই দিকে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ও বিষ্ণুপ্রসাদ রাভার প্রতিমূর্তি থাকবে। প্রেক্ষাগৃহে আজ থেকে এক অত্যাধুনিক ভিডিও স্ক্রিনে বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে। পরবর্তী খবর, এবার গৃহবন্দী করা হলো জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি সহ একাধিক শীর্ষ নেতৃত্বকে। জম্মু ও কাশ্মীরের সংরক্ষণ নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করেছেন সেখানকার ছাত্রছাত্রীরা। সেই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিচ্ছেন মেহবুবা। এই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল প্রশাসন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, তবে কি কাশ্মীরকে অশান্ত করার বৃহত্তর নীল নকশা তৈরি হচ্ছে? পরিস্থিতি আজ করেই এবার একের পর এক নেতানেত্রীকে গৃহবন্দী করা হচ্ছে।
রবিবার গুপকার রোডে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন ছাত্র যুবরা। সেই বিক্ষোভে যোগ দেওয়ার কথা ছিল মেহবুবা সহ জম্মু ও কাশ্মীরের অন্যান্য নেতাদের। সেখানে যোগ দেওয়ার আগেই গৃহবন্দী করা হয় মেহবুবা মুফতি, তার কন্যা ইলতিয়াজ মুফতি, শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহদি, পিডিপি নেতা ওয়াহিদ পারা, শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনাইদ মাত্ত সহ একাধিক জনকে। ওয়াহিদ পারা বলেন, এটা দুর্ভাগ্যজনক। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বাধা দেওয়ার জন্য নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে রুহুল্লাহ মেহেদি জানান, তার বাসভবনের বাইরে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, এটা কি শিক্ষার্থীদের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করার জন্য পূর্ব পরিকল্পিত পদক্ষেপ? জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর প্রশাসন কর্তৃক তফসিলি উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণ বৃদ্ধির ফলে মোট সংরক্ষণ প্রায় 70% হয়েছে। এর জেরে ওপেন মেরিট কোটাকে প্রায় 30% নামিয়ে আনা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে সেখানকার ছাত্র সমাজ। তাদের প্রত্যক্ষভাবে সমর্থন করছেন মেহবুবা মুফতি সহ অন্য নেতৃত্ব। পরবর্তী খবর, দীর্ঘদিনের আন্দোলনের চাপে অবশেষে রেশন ডিলারদের কমিশন বাড়াতে সম্মতি দিল কেন্দ্র সরকার। তবে কমিশন ঠিক কতটা বাড়ানো হবে তা এখনও স্পষ্ট করা হয়নি। ফলে আপাতত আশ্বাস মিললেও পুরোপুরি সন্তুষ্ট নন ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের তরফে জানানো হয়েছে, জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী প্রতি 3 বছর অন্তর কমিশন পুনর্নির্ধারণের কথা থাকলেও তা নিয়মিতভাবে কার্যকর হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, 2019 সালে কমিশন একেবারেই বাড়ানো হয়নি। 2022 সালে কেজি প্রতি মাত্র 20 পয়সা বৃদ্ধি করা হয়, যা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবার কেন্দ্র জানিয়েছে কমিশন বাড়ানো হবে, তবে পরিমাণ কত হবে তা বাজেট পেশের দিন পর্যন্ত পরিষ্কার হবে। রেশন ডিলারদের দাবি, মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় নিশ্চিত না হলে তারা আগামী 15 ফেব্রুয়ারি থেকে দেশ জুড়ে আন্দোলনে নামবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 7 জানুয়ারি হায়দ্রাবাদে জাতীয় কর্মসমিতির বৈঠকে আন্দোলনের চূড়ান্ত রূপরেখা ঠিক করা হবে। এদিকে কেন্দ্রের আরেকটি প্রস্তাব নিয়ে অসন্তোষ রয়েছে ডিলারদের মধ্যে। গুজরাটে ইতিমধ্যেই রেশন ব্যবস্থার বদলে ফুড কুপন ও সরাসরি নগদ হস্তান্তর চালু হয়েছে। সেই মডেল দেশ জুড়ে কার্যকর করার ভাবনা রয়েছে বলে দাবি সংগঠনের। ডিলারদের অভিযোগ, এর মাধ্যমে ধীরে ধীরে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা চলছে। পরবর্তী খবর, 30 ঘন্টায় একের পর এক কম্পন, কচ্ছ জুড়ে একসঙ্গে জেগে উঠল 3 ফল্ট লাইন। বড় ভূমিকম্পের আশঙ্কায় আতঙ্কে ভূবিজ্ঞানীরা। গুজরাটের কচ্ছ জেলায় ফের ভূমিকম্পের আতঙ্ক। শুক্রবার 4.6 মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠে কচ্ছ। ক্ষয়ক্ষতি না হলেও এর পরের 30 ঘন্টায় পরপর 24টি আফটার শক নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মধ্যে এই ধারাবাহিক কম্পনের ফলে কচ্ছ অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ ফল্ট লাইন একসঙ্গে সক্রিয় হয়ে উঠেছে, যা ভবিষ্যতে বড় বিপর্যয়ের ইঙ্গিত দিতে পারে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর 4:30 থেকে শনিবার সকাল 9:45 পর্যন্ত একের পর এক কম্পন অনুভূত হয়। অধিকাংশ কম্পনের উৎস ছিল নর্থ ওয়াগদ ফল্ট, যা কচ্ছ অঞ্চলের অন্যতম সক্রিয় ফল্ট লাইন হিসেবে পরিচিত। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, নর্থ ওয়াগদের পাশাপাশি কাতরুল হিল ও গুড়াডুঙ্গার ফল্টও একসঙ্গে নড়াচড়া শুরু করেছে। কচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গৌরব চৌহান জানিয়েছেন, সাধারণত বড় ভূমিকম্পের পর ছোট মাত্রার আফটার শক জমে থাকা চাপ কিছুটা কমিয়ে দেয়, কিন্তু একাধিক ফল্ট লাইন একসঙ্গে সক্রিয় হলে পরিস্থিতি আলাদা হয়ে যায়। তার মতে, সাম্প্রতিক কম্পনগুলি ইঙ্গিত দিচ্ছে যে ভূগর্ভের চাপ নতুন ফল্ট ব্যবস্থার দিকে সরে যাচ্ছে, যা ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা বাড়াতে পারে। উল্লেখ্য, কচ্ছ অঞ্চল এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা।
এখানে কচ্ছ মেডল্যান্ড ফল্ট, সাউথ ওয়াগত ফল্ট সহ 10টিরও বেশি ফল্ট লাইন রয়েছে। 2001 সালের ভয়াবহ ভূমিকম্পে এই অঞ্চলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখে বিশেষজ্ঞরা বলছেন, এবারের কম্পনগুলি শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদি চাপ ছড়িয়ে পড়ে তাহলে পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশেও তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ভূবিজ্ঞানীদের দাবি, পরিস্থিতির দিকে কড়া নজর রাখা এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এখন সবচেয়ে জরুরি। কারণ ছোট ছোট কম্পনের আড়ালেই লুকিয়ে থাকতে পারে বড় বিপদের পূর্বাভাস। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।